আচ্ছা। তো আহ, আপনাদের আজকের ক্লাসটা ছিল মানে এই মডিউল 6টা ছিল হচ্ছে ট্রান্সডিউসার অথবা সেন্সরের উপরে, যে কিভাবে একটা ডিভাইস একটা আউটপুট একটা ইনপুট সিগন্যালকে এক ধরনের ইনপুটের এক ধরনের সিগন্যালকে একটা আহ, অন্য সিগন্যালে হচ্ছে কনভার্ট করে। হুম, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখছিলাম, যেটা হচ্ছে আমাদের মেজারমেন্টের কাজের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো যেমন আপনারা হচ্ছে থার্মোকাপল, একদম প্রথম মডিউল ওয়ানেই আপনারা থার্মোকাপল সম্পর্কে হচ্ছে দেখছিলেন, যেখানে কি ছিল যে আহ, আপনাদের একটা প্রেসারের একটা কি বলে যে একটা লিকুইডের মধ্যে একটা হচ্ছে আহ একটা গ্যাস বাল্ব রাখা হতো। তারপর হচ্ছে টেম্পারেচার উপর ভিত্তি করে সেই বাল্বটা হচ্ছে কি হতো, প্রসারিত হতো বা সংকুচিত হতো। সেটাকে আপনারা বার্ডেন টিউবের মাধ্যমে হচ্ছে একটা আউটপুটে একটা পয়েন্টারের মাধ্যমে আপনারা হচ্ছে দেখতে পেতেন যে প্রেসারটা কত। তো এই যে একটা প্রেসার ছিল, সেই প্রেসারটাকে আপনারা হচ্ছে কি একটা এটা সংকুচিত হচ্ছে অথবা প্রসারিত হচ্ছে, মানে একটা ফিজিক্যাল একটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। তো এই টেম্পারেচারকে আপনারা কি করলেন, যে আপনারা হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জে কনভার্ট করে নিলেন। তো এটাই এক এক ধরনের ট্রান্সডিউসারের কাজ। তো ট্রান্সডিউসারের কাজ হচ্ছে কি, যে সে হচ্ছে এক ধরনের সিগন্যালকে একটা অন্য ধরনের সিগন্যালে ও হচ্ছে কনভার্ট করে। তো যদি ইনপুট ট্রান্সডিউসার হয় সেটাকে আমরা সেন্সর বলি, যদি আউটপুট ট্রান্সডিউসার হয় তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়েটর বলি। এই জায়গাতে হচ্ছে আপনার একটা মাইক্রোফোন, যদি আপনি যখন মাইক্রোফোনে কথা বলেন তখন কি হয়, যে আপনার যে শব্দটা আছে সেটা এক ধরনের এনার্জি বা এক ধরনের সিগন্যাল ওয়েভ। সেই ওয়েভটা কি হচ্ছে, যে আপনার ওই মাইক্রোফোনের মাধ্যমে একটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই যে একটা সাউন্ড ওয়েভ থেকে একটা ইলেকট্রিক সিগন্যালে সে হচ্ছে কনভার্ট হচ্ছে, এটাও কি এক ধরনের ট্রান্সডিউসার। আবার লাউড স্পিকারে কি হচ্ছে, যে আপনার ইলেকট্রিক সিগন্যালটাই আপনি আবার শব্দ হিসেবে শুনতে পাচ্ছেন। তো এটা কি আউটপুট ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসার হওয়ার জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট ওকে হচ্ছে ফুলফিল করতে হয়। যেমন ওর ইনপুট আউটপুট একই সাথে চেঞ্জ হতে হয়, এবং আপনি যতবারই এটাকে ইউজ করবেন না কেন ততবারই সে একই ধরনের আউটপুট আপনাকে দিবে। দেন আপনার আউটপুট সিগন্যালের পাওয়ার যথেষ্ট হাই থাকতে হবে যাতে সেটা হচ্ছে রিডেবল হয়। তারপর আপনার ডাইনামিক রেসপন্সটা গুড হতে হবে, যে আপনি যখনই ইনপুট শুরু করবেন সাথে সাথেই যেন আপনার আউটপুট রেসপন্সটা আসে। তো এরকম কিছু বেসিক রিকোয়ারমেন্টস আপনাকে হচ্ছে একটা ট্রান্সডিউসার ডিজাইন করার সময় অবশ্যই ফুলফিল করতে হবে। তারপর আসে অ্যাক্টিভ বা প্যাসিভ ট্রান্সডিউসার কি, যেখানে হচ্ছে আপনার বাইরে থেকে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর যেখানে বাইরে থেকে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় সেটাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সডিউসার। এই যে থার্মোকাপল, আমরা এক ধরনের থার্মোকাপলের কথা আমরা হচ্ছে থার্মোকাপল বা মিটার, যেটা দিয়ে হচ্ছে আমরা প্রথমে যে বার্ডন টিউবের সাহায্যে আমরা এক ধরনের থার্মোকাপলের কথা দেখছিলাম। তো এখানে আরেকটা টেম্পারেচার মেজার করার জন্য আরেকটা ডিভাইসের কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে আপনি যদি দুইটা ডিফারেন্ট মেটাল যদি একটা জাংশন তৈরি করে, সেই জাংশনটাকে যদি আপনি একটা টেম্পারেচারে থাকে, এবং ওই একই দুইটা মেটালে আরেকটা জাংশন যদি আরেকটা ডিফারেন্ট টেম্পারেচারে থাকে, তাহলে এই দুইটা টেম্পারেচারের যে মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের উপর ভিত্তি করে আপনাদের ওপেন সাইডে এক ধরনের ভোল্টেজ ডিফারেন্স জেনারেট হতে পারে। এই ভোল্টেজ ডিফারেন্সটা দেখে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার এই দুই সাইডের টেম্পারেচার ডিফারেন্স কত। তো এর মধ্যে যদি যে কোনো একটা যদি আপনার জানা থাকে, তাহলে সেই ডিফারেন্স আপনি তো ডিফারেন্সটা পাবেন। তো ডিফারেন্সের একটা পার্ট যদি আপনার জানা থাকে, তাহলে অন্য টেম্পারেচার কত সেটা আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো এই জিনিসটাকে বলে হচ্ছে সিব্যাক ইফেক্ট। তো থার্মোকাপলের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে জিনিসগুলো হচ্ছে তার পরের স্লাইডে বলা আছে। তারপর আমরা ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার সম্পর্কে দেখছিলাম, যেটা ছিল হচ্ছে কি, যে কোন একটা ফিজিক্যাল চেঞ্জের সাথে, যে আপনি যদি ডাইনামিক প্রেসার চেঞ্জ হয় বা ডিসপ্লেসমেন্ট হয় অথবা কোনো ফোর্সের চেঞ্জ হয়, হিউমিডিটির চেঞ্জ হয়, তাহলে সাথে সাথে ওই যে আপনার যে সেন্সরটা আপনি ব্যবহার করতেছেন, সেই সেন্সরে একটা ক্যাপাসিটর থাকবে, যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সর হিসেবে কাজ করতেছে। সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ক্যাপাসিটেন্সটা আপনি ইলেকট্রিক্যালি খুব সহজেই মেজার করতে পারেন। তো ক্যাপাসিটেন্স এর এই যে এই প্রেসার, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, হিউমিডিটি, এগুলোর উপর ডিপেন্ড করে কি হচ্ছে, যে আপনার সেন্সরের ভেতরে থাকা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাকে আপনি ইলেকট্রিক্যালি মেজার করে বলতে পারতেছেন যে হ্যাঁ, আপনার ফিজিক্যাল চেঞ্জটা কিরকম।
যে এটা কি বেড়ে গেছে নাকি কমে গেছে, সেই জিনিসটা আপনি হচ্ছে বের করতে পারেন। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার। সো এটারও কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জিনিসগুলো এখানে বলা আছে। তারপর আপনারা আসেন আহ আপনাদের এই যে ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম সোলার সেল কি ট্রান্সডিউসারের অন্তর্ভুক্ত হবে? এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই দেখব। তারপর আসেন যে ডেফিনেশন এবং বেসিক কনসেপ্ট বলতে এখানে আসলে যে জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে যে অনেকটা এরকম বেসিক রিকোয়ারমেন্টের মতো, যে আপনি ট্রান্সডিউসার ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে এর আউটপুটটা রিডেবল হইতে হবে, এবং লিস্ট কাউন্ট মানে হচ্ছে কত সূক্ষ্ম রেজাল্ট সে দিতে পারতেছে, কি রেঞ্জের রেজাল্ট সে দিচ্ছে, তার সেন্সিটিভিটি কেমন, আউটপুটের সাথে ইনপুটের চেঞ্জের সেন্সিটিভিটি কেমন, তারপর ইন্ডিকেটেড ভ্যালু কত, কোনো কারেকশনের প্রয়োজন আছে কিনা, তারপর কোনো ইরর আছে কিনা, একুরেসি কেমন, প্রিসিশন কেমন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আচ্ছা, তো এই রেজলিউশন থ্রেশহোল্ড এই জিনিসগুলো হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে, তো এগুলো সম্পর্কে আপনারা দেখবেন। তারপর আজকের ক্লাস থেকে যে দিকটা শুরু শুরু হচ্ছে সেটা হচ্ছে ফার্স্টে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। আপনারা যেহেতু 9th সেমিস্টার, আপনারা অনেকেই এখন প্রজেক্টের কাজ করতেছে, রাইট? তো এই প্রজেক্টের কাজের মধ্যে আপনারা দেখবেন যে আপনারা অনেকেই পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার দিয়ে আপনারা অনেক ধরনের প্রজেক্ট আসলে আপনারা ডিজাইন করেন। তো পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারটা হচ্ছে এরকম যে যদি ধরেন আপনার এরকম একটা ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল আছে, তো এইটাতে যদি আপনি একটা প্রেসার দেন, একটা ফোর্স দেন, একটা স্ট্রেস ফোর্স অথবা ফোর্স বলেন অথবা স্ট্রেস বলেন, যাই বলেন না কেন, যদি আপনি এটাকে একটা মানে সংকুচিত করেন অথবা আপনি এটাকে হয়তো প্রসারিত করেন, তাহলে এর ভেতরে অটোমেটিক একটা ভোল্টেজ জেনারেট হয়। বুঝতে পারছেন? অটোমেটিক এর ভেতরে একটা ভোল্টেজ জেনারেট হয়। এখন যদি এই দুই পাশে আপনি এটার সাথে একটা ইলেকট্রিক্যাল কানেকশন আপনি দেন, তাহলে কি পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা আপনি মানে দেখে, কি পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা মেজার করে আপনি বলতে পারবেন এখানে কি পরিমাণ ফোর্স দেওয়া হইতেছে। ঠিক আছে? অথবা উল্টা ভাবে, যদি আপনি এই জায়গাতে একটা ইনপুট হিসেবে একটা দুই পাশে, এই ম্যাটেরিয়ালের দুই পাশে যদি আপনি ইনপুট হিসেবে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ম্যাটেরিয়ালটা হয় সংকুচিত হয়ে যাচ্ছে না হলে প্রসারিত হয়ে যাচ্ছে। তো কতটুকু ফিজিক্যাল চেঞ্জ দিতে, কতটুকু ফিজিক্যাল চেঞ্জ হইলো সেটা যদি আপনি সামহাও মেজার করতে পারেন, তাহলে আপনি এখানে ইনপুটে কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছেন সেটা আপনি বের করে ফেলতে পারবেন, মানে ভাইস ভার্সা। যদি ফোর্স দেন, অটোমেটিক একটা ভোল্টেজ জেনারেট হবে, ভোল্টেজ পরিমাপ করে আপনি ফোর্স কত জানতে পারবেন। আবার যদি ইনপুটে ভোল্টেজ আসে, আউটপুটে ফোর্স আসে, তাহলে কতটুকু আউটপুট ফোর্স আপনি পেলেন, মানে সরি আপনার মানে ভোল্টেজ দিলে আপনার আকৃতিটা কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটা যদি আপনি আউটপুট হিসেবে মেজার করতে পারেন, তাহলে আপনার ইনপুটের ভোল্টেজ কত সেটা আপনি বের করে ফেলতে পারবেন। তো এখন দেখেন এই জায়গাতে একটা ছোট ইকুয়েশন আপনার হচ্ছে দেওয়া আছে ফার্স্টে। আহ যখন এই যে দেখেন when a force F is applied, when a force F is এই F ফোর্স যখন অ্যাপ্লাই করা হয় তখন স্ট্রেস ইজ প্রডিউসড ইন দা ক্রিস্টাল। হুম। তো স্ট্রেস মানে হচ্ছে যে এখানে মানে ক্রিস্টালের ভেতরে আরেকটা উল্টা দিকে আরেকটা ফোর্স জেনারেট হয় সম পরিমাণে। আপনি যে পরিমাণ বল দিচ্ছেন আপনার ম্যাটেরিয়ালের ভেতরে উল্টা দিকে একই পরিমাণ একটা বল তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেস, এস। তো এই এন্ড এ কোরসপন্ডিং ডিফরমেশন মানে এটার কিছু পরিবর্তন হবে, ডিফর্ম হবে, এটার আকৃতির কিছু পরিবর্তন হবে। তাহলে এই আকৃতির পরিবর্তনের কারণে কেন ভোল্টেজ জেনারেট হয়? কারণ সে জায়গায় আপনার কিছু চার্জ আসলে জমা হয়। তো কতটুকু চার্জ জমা হলো, এই কতটুকু চার্জ জমা হলো সেই কিউ ইকুয়াল টু হচ্ছে আপনার ডি ইন্টু এফ, যেখানে ডি হচ্ছে একটা কনস্ট্যান্ট, পিজো ইলেকট্রিক কনস্ট্যান্ট, আর আপনি কোন ধরনের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে। তাহলে সেই জন্য একটা কনস্ট্যান্ট ডি আসবে। আর এফ হচ্ছে আপনি কতটুকু ফোর্স দিচ্ছেন। তাহলে কিউ ইকুয়াল টু কত, ডি ইন্টু এফ। তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? এই আউটপুট ভোল্টেজটা হচ্ছে জি ইন্টু টি ইন্টু পি। তাহলে এখানে টি হচ্ছে ক্রিস্টালের থিকনেস, যে আপনি যেই ক্রিস্টাল ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করতেছেন তার থিকনেস কত। তারপরে হচ্ছে পি হচ্ছে প্রেসার, মানে অ্যাকচুয়ালি এফ, পি ইকুয়াল টু কত, এফ বাই এ না?
পি ইকুয়াল টু হচ্ছে আপনার এফ বাই আর হয়ে গেছে দেখতে, এটা হচ্ছে এফ, সো এফ বাই এ। হ্যাঁ, পি। তারপর জি কি, জি হচ্ছে ভেলোসিটি সেন্সিটিভ ডি বাই এই যে একটা এপসাইলনের মতো দেখতে, বাট এই এপসাইলনটা হচ্ছে যে স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, যে তার কতটুকু মানে পরিবর্তন হয়েছে। সো জি ইকুয়াল টু তাহলে আপনার কত আসবে, ডি বাই এপসাইলন। হুম। তাহলে ডি কি, ডি হচ্ছে পিজো ইলেকট্রিক কনস্ট্যান্ট এটা, আর এপসাইলনটা হচ্ছে আপনার কতটুকু ওর এই পরিবর্তন হয়েছে, স্ট্রেইন কত সেইটা। তো যাই হোক, এখানটায় আসলে আমাদের ম্যাথ নাই। এই জিনিসটা হচ্ছে আপনি ইকুয়েশন দুইটা অবশ্যই আপনার জানা থাকলে ভালো, এবং এখানে ইকুয়েশনের কোন লেটারটা কি বুঝাচ্ছে সেটা আপনি জানা থাকলে। তো আপনার পরীক্ষা হিসাবে আপনাকে একটা ভিজুয়াল ট্রান্সডিউসার হচ্ছে এক্সপ্লেইন করতে বলা হবে, তখন আপনি এই ছবিটি আঁকবেন, ইকুয়েশনটা লিখবেন, এবং ইকুয়েশনের কোনটা কি বোঝাচ্ছে সেটা লিখলেন, এবং একটা ভিজুয়াল ইলেকট্রিক ট্রান্সডিউসার কিভাবে কাজ করে সেটা আপনাকে এক্সপ্লেইন হবে। কিছু কমন পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, যেমন ধরেন কোয়ার্টজ, তারপর রসেল সল্ট, যেটা অ্যাকচুয়ালি পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। তো এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালের নাম দেওয়া আছে। তো এগুলা হচ্ছে এর মধ্যে কোয়ার্টজ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে স্টেবল, মানে সুইটেবল আপনার ইলেকট্রনিক অসিলেটরের জন্য। হুম। তো ইলেকট্রনিক অসিলেটর হচ্ছে জাস্ট এটার একটা মানে অ্যাপ্লিকেশন আর কি, যেটা দিয়ে আমরা ইলেকট্রনিক অসিলেটর বানাতে পারি। তো আপনারা দেখবেন আপনাদের মধ্যে অনেকেই ইয়ে করে, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে আপনার প্রজেক্ট বানায় এরকম, যে আপনাদের এই যে রোডের মধ্যে আহ যদি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কি হতে পারে যে যখন ওটার উপর দিয়ে গাড়ি যাবে, গাড়ি গেলে কি হবে, গাড়িটা যখন আপনার পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপরে থাকবে, তখন সে কি করবে, একটা ফোর্স পাবে, যেহেতু তার উপরে একটা ওজন আছে, তো একটা ফোর্স পাবে, সে ফোর্সের কারণে কি হবে, সেখানে কিছু ভোল্টেজ জেনারেট হবে, যে ভোল্টেজটা দিয়ে পরবর্তীতে আপনি ওই যে যেমন সোলার সেল কে আপনি রাস্তার বিভিন্ন লাইট চালানোর কাজে ব্যবহার করতে পারেন, তেমনি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের মাধ্যমে আপনি রোড থেকে যেই ভোল্টেজটা জেনারেট করতে পারতেছেন, সেটাও আপনি হয়তো কোনো ট্রাফিক লাইট জ্বালানোর কাজে বা অন্য কোনো সিগন্যালের কাজে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। তো এরকম আপনাদের মধ্যে অনেকেই প্রজেক্ট করে আর কি, সো এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপর আসলে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার, হ্যাঁ, যেটা অলরেডি আপনাদের মধ্যে থেকে একজন হচ্ছে প্রশ্ন করছেন। আচ্ছা, ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার যেটা কি, আচ্ছা, ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার হচ্ছে যে এই ট্রান্সডিউসার বা এই সেন্সরটার উপর যখন এসে লাইট পড়ে, সে লাইটটা একটা ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়। হ্যাঁ, আপনি লাইট ফেলতেছেন, সেটা কি হচ্ছে একটা ইলেকট্রিক সিগন্যালে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন এই লাইটটা হচ্ছে কি একটা ফটো এমিসিভ ক্যাথোড, তার উপর এসে যখন পড়ে, তখন সে হচ্ছে কিছু পরিমাণ ইলেকট্রন সে হচ্ছে রিলিজ করে। দেন সেইখান থেকে আপনি এটাকে যদি একটা সার্কিটে ফ্লো করা, তাহলে সেখান থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ইয়ে মেজার করতে পারবেন, কি পরিমাণ লাইটে সেটার উপরে পড়ছে সেটা আপনি মেজার করতে পারবেন। তো বিভিন্ন ধরনের ফটো ডিটেক্টর পাওয়া যায়, সেই ডিটেক্টর গুলার কাজে যে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন আর কি। তো এখানে হচ্ছে এটা রিলেটেড কিছু হচ্ছে কথা এরকম দেওয়া আছে যে এটা আসলে কিভাবে বানানো হয়, যে আপনার হচ্ছে এই যে সেন্সরটা থাকে, সেই দা ক্যাথোড এন্ড দা অ্যানোড, অ্যানোড আর ক্যাথোড থাকে, সেটা হচ্ছে গ্লাস বা কোয়ার্টজ এনভেলপ দিয়ে হচ্ছে মোড়ানো থাকে, and তার ভেতরে এক ধরনের ইনার্ট গ্যাস থাকে আর কি। তো এরপর হচ্ছে এটা রিলেটেড থাকে কিছু জিনিস দেওয়া আছে, কিছু ছোট ছোট ইকুয়েশনের মতো, যেমন হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে হচ্ছে না, এই যে লাইটটা আসতেছে তার সাথে সাথে যে একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, মানে কি পরিমাণ লাইটের সাথে কি পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে, এটাকে আমরা বলছি সেন্সিটিভিটি। হাই সেন্সিটিভ মানে কি, যে অল্প একটু লাইট আসলে আপনার যথেষ্ট ভোল্টেজ জেনারেট হয়ে যাচ্ছে, হাইলি সেন্সিটিভ। আর যদি হাইলি সেন্সিটিভ না হয়, তার মানে কি, মানে আপনার অল্প পরিমাণ ভোল্টেজ জেনারেট হওয়ার জন্য আপনার অনেক বেশি লাইটের মানে লাইটের প্রয়োজন হচ্ছে। তো এই সেন্সিটিভিটিটাকে আই ইকুয়াল টু এস ইন্টু ফাই, যেখানে আই কি, ফটো ইলেকট্রিক কারেন্ট, কি পরিমাণ কারেন্ট জেনারেট হচ্ছে, এই যে এস, এটা হচ্ছে সেন্সিটিভিটি,
আর ফাই হচ্ছে ইলুমিনেশন অফ দ্য ক্যাথোড, মানে লাইটের ইন্টেন্সিটি সোজা বাংলায়। আচ্ছা, তো এরপরে আপনাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এই যে ইয়েটা আছে, ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসারটা আছে, সেটা কিন্তু ডিফাইন্ড ওয়েভলেন্থে আপনার বিভিন্ন রকম ভাবে, মানে এই যে বিভিন্ন ওয়েভলেন্থের জন্য ওর যে রেসপন্সটা হবে, সেই রেসপন্সটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে যে এই যে গ্লাস টিউব এনভেলপটা আপনি ব্যবহার করছেন অ্যানোড আর ক্যাথোডের চারপাশে, তার ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম তার উপরে। হ্যাঁ, দেখা যেতে পারে আপনার গ্লাস এনভেলপটা আপনি এমন ইউজ করছেন যে সে হচ্ছে ছোট ওয়েভলেন্থের লাইট গুলাকে পাস করতে দিচ্ছে, কিন্তু বড় ওয়েভলেন্থের লাইট গুলাকে পাস করতে দিচ্ছে না। বা উল্টাটাও হতে পারে, বড় ওয়েভলেন্থের লাইট গুলাকে পাস করতে দিচ্ছে, ছোট ওয়েভলেন্থের লাইট গুলাকে পাস করতে দিচ্ছে না। তো আপনার তো সেন্সরের কাছে আগে লাইটটা পৌঁছাইতে হবে। এখন আপনার এনভেলপটা যদি এমন হয় যে সে কিছু ওয়েভলেন্থকে পাস করতে দিচ্ছে আর কিছু ওয়েভলেন্থকে পাস করতে দিচ্ছে না, তো তখন তো কি সে অনুযায়ী আপনার আউটপুটটা একটু ডিফারেন্ট আসলে আসবে। এবং তারপরেও দেখা গেছে যে আপনি যে ক্যাথোড হিসেবে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করবেন, সেই ম্যাটেরিয়ালটাও আবার বিভিন্ন ওয়েভলেন্থের জন্য বিভিন্ন রকম ভাবে রেসপন্স করে। তো এই জন্য বলছে যে এই ফটো এমিসিভ ক্যারেক্টারিস্টিক্সটাও আপনার ক্যাথোডের ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসার। হ্যাঁ, আচ্ছা, তো ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসার যেটা, এইটা আচ্ছা, ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার যেটা, সেটা হচ্ছে এরকম যে এই ক্যাথোডের উপর লাইট পড়লে সে হচ্ছে ডিরেক্টলি ইলেকট্রন জেনারেট করতেছে, বা সে হচ্ছে ডিরেক্টলি কারেন্ট জেনারেট করতেছে। রাইট, সে ইলেকট্রন জেনারেট করতেছে। আর এখানে ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসারটাও একেবারে সিমিলার জিনিস, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে একটা ম্যাটেরিয়াল থাকে, যে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয় আপনার লাইটের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, যে লাইট পড়লে ওই মানে ম্যাটেরিয়ালটা রেজিস্ট্যান্স হচ্ছে চেঞ্জ হয়ে যায়, বা রেজিস্ট্যান্স হচ্ছে কমে যায়। তো দেখা যায় তোমার রেজিস্ট্যান্স যখন একটা কমে যাচ্ছে, তখন সে কি খুব সহজে কারেন্ট পাস করতে দিবে, তাই না? রেজিস্ট্যান্স যদি বেশি থাকে ওখান দিয়ে তো কারেন্ট পাস করতে পারে না। তো রেজিস্ট্যান্স যখন কমে যায় তখন অটোমেটিক তার ভেতর দিয়ে সে হচ্ছে কারেন্ট পাস করতে দেয়, এবং তখন দেখা যায় যে কারেন্টের মানটা পরিবর্তন। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসার। যে এই যে the principle of this transducer is when light strikes a semiconductor material, its resistance decreases, thereby producing an increase in the current. তো ও কিন্তু এখন ডিরেক্টলি ইলেকট্রন জেনারেট করতেছে বা কারেন্ট জেনারেট করতেছে এমন না, এখনো যে কাজটা করতেছে যে লাইটের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ও কি করতেছে, কারেন্টকে বাড়াই দিচ্ছে অথবা কারেন্টকে কমাই দিচ্ছে। তো এটাকে আমরা বলতেছি ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসার। তো এরপর একটা আসেন, এই যে একজন সোলার সেলের কথা বলছে, ফটোভোল্টাইক সেলের কথা। হ্যাঁ, এটাও এক ধরনের ট্রান্সডিউসার, যে একটা ম্যাটেরিয়ালের উপরে এসে যখন লাইট পড়বে তখন ওই ম্যাটেরিয়ালটা অটোমেটিক ইলেকট্রন জেনারেট করবে, যে ইলেকট্রনটাকে আমরা হচ্ছে কি একটা সার্কিটের মাধ্যমে কালেক্ট করতে পারি, কালেক্ট করে ব্যাটারি চার্জ করতে পারি। তো এখানে একটা ফটোভোল্টাইক সেলের ক্ষেত্রেও তাহলে আপনার কি হচ্ছে, যে লাইট এসে পড়তেছে, সেখান থেকে আপনি হচ্ছে কারেন্ট জেনারেট করতেছেন। তো হ্যাঁ, এটাও এক ধরনের আহ আপনার কি ট্রান্সডিউসারের মতো কাজ করে। তো এখানে যে এই জিনিসগুলাই বলা আছে। তারপর আসেন থার্মিস্টর। এখানে একটা জিনিস আছে, তো থার্মাল রেজিস্টর, থার্মিস্টর মানে হচ্ছে থার্মাল রেজিস্টর। উপরে আপনার কি ছিল, এই যে ফটো কন্ডাক্টিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে ছিল লাইটের উপর ডিপেন্ড করে আপনার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাইতো, রাইট? থার্মিস্টরের ক্ষেত্রে যেটা হবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে। এই যে থার্মিস্টর ইজ আ কন্ট্রাকশন অফ আ টার্ম থার্মাল রেজিস্ট্যান্স, থার্মিস্টর আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো আপনার দেখা গেছে যে টেম্পারেচার এখন এইটার এই যে ওর যে ইয়েটা থাকে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, সেটা হচ্ছে নেগেটিভ থাকে। হ্যাঁ, তো এইটা চেঞ্জটা কিভাবে হচ্ছে, যে যদি আপনার টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে হচ্ছে ওর রেজিস্ট্যান্স কমে যায়।
টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কমে যায়, আর রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি, কারেন্ট ফ্লো বেড়ে যাবে। তো আলটিমেটলি কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে কারেন্ট ফ্লো বাড়তেছে। তো কতটুকু কারেন্ট ফ্লো বাড়তেছে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু হিসাব করতে পারবেন যে আপনার টেম্পারেচার কতটুকু বাড়তেছে। এই যে তারপর দেখেন ম্যাম, যে এটা সেন্সিটিভিটি যথেষ্ট হাই। এখন সেন্সিটিভিটি হাই দেখে যে দ্য থার্মিস্টর প্রোভাইড এ লার্জ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ফর স্মল চেঞ্জ ইন টেম্পারেচার। যে টেম্পারেচারে অল্প চেঞ্জের জন্য রেজিস্ট্যান্স যথেষ্ট কমে যায়, এবং তখন একটা হাই কারেন্ট ওই জায়গা দিয়ে ফ্লো করে। তো সেটা দিয়ে আপনি হচ্ছে এই যে দেখেন, ডিক্রিজে এট 6% ফর ইচ 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ। 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি রাইজ করে তার জন্য আপনার রেজিস্ট্যান্স অলমোস্ট 6% কমে আসে। আচ্ছা, কেউ কিছু একটা বলছিলেন? অল্টারনেটর কি ট্রান্সডিউসার হবে? যদি আপনার সোলার সেল যদি ট্রান্সডিউসার হয়, তাহলে অল্টারনেটর কি ট্রান্সডিউসার হবে? আপনি যদি এটাকে সেন্সর হিসেবে কোথাও ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই। হ্যাঁ, ও তো তাই করতেছে। অল্টারনেটরও তো কি হচ্ছে যে আপনি একটা মেকানিক্যাল মানে রোটেশন দিচ্ছেন, তাই না? সেই রোটেশনটাই কি হচ্ছে, আপনাকে পরে ভোল্টেজ জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, এটাও এক ধরনের ট্রান্সডিউসার হতে পারে। আমাদের একেবারে লাস্ট টপিক, স্ট্রেন গজ। হ্যাঁ, স্ট্রেন গজ যেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা আছে না, এর উপর ভিত্তি করে আর ইকুয়াল টু রো রো এল বাই এ। তো আপনারা দেখছেন রেজিস্ট্যান্স একবার কি হয়েছে, কি পরিমাণ লাইট এসে পড়ছে, তার উপর ভিত্তি করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা দেখছেন কি টেম্পারেচার রাইজ করছে, টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার কি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে। স্ট্রেন গজ নামক ট্রান্সডিউসারের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনারা যদি আহ যে ডিভাইসটা আছে, ধরেন একটা তার, হ্যাঁ একটা তারই হচ্ছে এই জায়গাটার মধ্যে ডিভাইস। তো তারটাকে যদি আপনি টেনে লম্বা করেন, মানে লেন্থ যদি বাড়ায় ফেলেন, অথবা আপনি যদি কোনোভাবে লেন্থটাকে কমায় ফেলতে পারেন, তাহলে কি হবে, আপনার রেজিস্ট্যান্স বেড়ে যাবে অথবা কমে যাবে। তার উপর এখন রেজিস্ট্যান্স কতটুকু বেড়ে গেছে বা রেজিস্ট্যান্স কতটুকু কমে গেছে তার উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন যে আপনার ওই তারটাকে কতটুকু লম্বা করা হয়েছিল আর তারকে কতটুকু সংকুচিত করা হয়েছিল। এটা স্ট্রেইন গজ। স্ট্রেইন মানে কি, বিকৃতি বা কতটুকু পরিবর্তন করা হয়েছে। তো এই যে কোন একটা ম্যাটেরিয়ালের আকৃতির পরিবর্তন করলে কি হচ্ছে, তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাইতেছে, এটাকেই আমরা বলতেছি হচ্ছে স্ট্রেইন গজ। এবং এই পুরা জিনিসটা হয়েছে এই সূত্রটার উপর ভিত্তি করে, আর রো এল বাই এ। তো এখানে রো তো আসলে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট। তো রো এর আসলে আমরা ধরে নিলাম যে রো এর কোনো চেঞ্জ হচ্ছে না, রো থাকলো। বাকি থাকতেছে কি এল বাই এ। তো এল মানে কি দৈর্ঘ্য। তো আপনি যদি দৈর্ঘ্য বাড়াই দেন, টেনে একটা ওয়্যারের লেন্থকে আপনি বাড়াই দেন, তাহলে তার সাথে সাথে কি হতে হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এখন আপনি যখন টেনে লম্বা করে এটাকে লেন্থ বাড়াই ফেলতেছেন, তখন কিন্তু অটোমেটিক কি হয়, একটা ধরেন ও কি চিকন হয়ে যাবে না? তাই তো, চিকন হয়ে যাবে। তো চিকন হয়ে যাওয়া মানে কি, ওর এরিয়া কমে গেছে। তো তখন হচ্ছে কি, একে তো লেন্থ বাড়ার জন্য রেজিস্ট্যান্স বাড়তেছে, একই সাথে এরিয়া কমে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স বেড়ে যাইতেছে। বা আপনি আলাদা আলাদাও চিন্তা করতে পারেন যে আপনার এখানে লেন্থ বেড়ে যাচ্ছে, এটা এক ধরনের বিকৃতি। তো তার জন্য কি হচ্ছে, রেজিস্ট্যান্স বাড়তেছে অথবা কমতেছে। এরিয়া অথবা ডায়ামিটার, এইটা যদি চেঞ্জ হয় বা এটা যদি ধরেন মোটা হয়ে যায় বা চিকন হয়ে যায়, মানে এরিয়া বেশি হয় বা এরিয়া কম হয়, তার উপর সেটাও কি এক ধরনের আকৃতির পরিবর্তন। তো সেইটার জন্য কি আপনার রেজিস্ট্যান্স বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। তো এটাকেই আমরা বলতেছি যে স্ট্রেইন বা বিকৃতির কারণে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেটাকে আমরা এখন ডিটেক্ট করবো। সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেইন গজ। তো এখন এইটা বাকি কোনোটার জন্য বাকি সবকিছু ছিল থিওরি, এখানে কোনো ক্যালকুলেশন তেমন ছিল না। বাট এইটার জন্য হচ্ছে কিছু ক্যালকুলেশন আছে, সেটাই আমরা হচ্ছে আসলে এখন দেখবো। তো দেখেন এখানে আমরা আসলে ক্যালকুলেশন কি দেখবো, সেটাও যদি আমরা আগে দেখি। দেখেন আপনার যেটাই আমি আপনাকে বললাম যে আপনার পুরো জিনিসটা ডিভাইসটা তৈরি হচ্ছে আর = রো এল বাই এ, এই ইকুয়েশনটার উপরে। তো আমরা এখন স্ট্রেন গজ ক্যালকুলেশনে আমরা আসলে কি দেখবো? হ্যাঁ, আমরা দেখবো এই যে গজ ফ্যাক্টর।
নামে একটা জিনিস আছে, গজ গজ ফ্যাক্টর। তো গজ ফ্যাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে অনেকটা আহ, এরকম যে ইনপুটের চেঞ্জের জন্য আউটপুটের চেঞ্জ কতটুকু হইলো, ব্যাপারটা ওরকম আর কি, সেটাকে আমরা বলি গজ ফ্যাক্টর। তো আপনি দেখেন এই জায়গাতে আমরা ধরে নিলাম যে আমরা আসলে শুধুমাত্র লেন্থটাকে চেঞ্জ করব। লেন্থটাকে চেঞ্জ করার ফলে আপনার কি হবে, রেজিস্ট্যান্সের কিছুটা চেঞ্জ হবে। তো গজ ফ্যাক্টর হচ্ছে যে আপনার আহ উম, তো গজ ফ্যাক্টর হচ্ছে যে আপনার রেজিস্ট্যান্স কতটুকু চেঞ্জ হয়েছে, ডেল আর বাই আর। ডেল আর বাই আর। হ্যাঁ, রেজিস্ট্যান্স কতটুকু চেঞ্জ হয়েছে এবং কতটুকু লেন্থ চেঞ্জের কারণে, তাহলে নিচে আসবে কত, ডেল এল বাই আর। আমার এখন কাজ হচ্ছে এইটার ভ্যালু বের করা। এটা হচ্ছে আমার কাজ, গজ ফ্যাক্টর। আপনার এই পুরা ক্যালকুলেশনে এই গজ ফ্যাক্টরটা ভ্যালু বের করছে। তো গজ ফ্যাক্টরটা কি, যে আপনার এই যে ডেল এল বাই এল যেটা, সেটা হচ্ছে কি আপনার ইনপুট, আর ডেল আর বাই আর বা রেজিস্ট্যান্সের পরিবর্তন, এটা হচ্ছে কি আপনার আউটপুট। তো আউটপুট বাই ইনপুট, এটাই হচ্ছে আমরা এই গজ ফ্যাক্টরের ক্যালকুলেশনে আমরা এখন এটা হিসাব করব। তো প্রথমে আমরা দেখলাম যে এই যে এগুলো কিছু পরিচয় আপনাকে দেওয়া আছে। আচ্ছা, স্ট্রেইন দিয়ে এই জিনিসটা হিসাব করা হয়েছে। স্ট্রেন মানে কি, স্ট্রেন না সরি, স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স, স্ট্রেস। তো যখন আপনি ফোর্স কে স্ট্রেস বলবেন তখন ওই এফটাকে আপনি এস লিখবেন, ফোর স্ট্রেস এস। আচ্ছা, তো প্রথমে কিছু দেওয়া যে ডেল এল মানে হচ্ছে চেঞ্জ চেঞ্জ ইন এরিয়া, ডেল ডি মানে হচ্ছে চেঞ্জ ইন ডায়ামিটার, ডেল আর মানে হচ্ছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো দেওয়া আছে। তারপর আসেন এই ইকুয়েশনটার মধ্যে। হ্যাঁ, তো ওই যে বললাম আমাদের প্রথম ইকুয়েশন ছিল এই যে এটাই, এই ইকুয়েশনটা দিয়ে আমরা পুরো কাজ করব, যে আর ইকুয়াল টু রো এল বাই এ। হ্যাঁ, তো এখন এই জায়গাতে আমরা তো আসলে রেজিস্ট্যান্সের যে চেঞ্জটা হবে সেটা কেন হবে, কারণ আপনি একটা ফোর্স দিবেন বা একটা স্ট্রেস দিবেন, তার জন্য কি হবে, যে তার লেন্থের কিছু চেঞ্জ হবে, দেন সেই লেন্থের চেঞ্জের উপর ডিপেন্ড করে আপনার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। বাট প্রথম ইনপুটটা আসলে কি, প্রথম ইনপুটটা হচ্ছে যে আপনি আসলে এই জায়গার মধ্যে একটা ফোর্স দিচ্ছেন। তো আপনার মেইন ইনপুট কিন্তু আসলে হচ্ছে ফোর্স বা স্ট্রেস। তো আমরা এখন এই ইকুয়েশনটাকে এই এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। বাট এই ডিফারেন্সিয়েট করার সময় আমরা এখন এই প্রতিটা জিনিসকে হচ্ছে ইয়ে ধরে নিব, কি বলে, ভ্যারিয়েবল ধরে নিব, আমরা রো কেও ভ্যারিয়েবল ধরে নিব। তো এখন ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আমাদের কাছে আসবে। যেমন ধরে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনার ছিল না যে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন আপনারা কিভাবে করতেন? প্রথমে একটাকে আপনারা ফিক্স রাখতেন, অন্যটাকে ডিফারেন্সিয়েট করতেন, ডিওয়াই বাই ডিএক্স, তাই না? তারপরে যোগ লিখতেন, দেন যোগ লিখে ওয়াই কে ফিক্স রাখতেন। এবার হচ্ছে পরেরটাকে ওয়াই কে ফিক্স রাখতেন, তারপর কি হইতো, ডিএক্স বাই ডিএক্স। এটা কি মনে আছে আপনাদের সবার? একজন একটু রেসপন্স করেন যে মনে আছে কিনা। जी मैम, यूबी फॉर्मूला मेरी। হ্যাঁ, ইউভি ফর্মুলা, রাইট। তো এখানে ওই ইউভি ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করছে। তো প্রথমে দেখেন এখানে আপনাকে কি করছে, এই যে রো আর এ, এই যে এই দুইটাকে ফিক্স রাখছে। আমরা তো তিনটাকেই ভ্যারিয়েবল চিন্তা করছি। প্রথমে হচ্ছে রো আর এ কে ফিক্স রাখছে, তাহলে কি হবে, ডেল এল বাই ডেল এস। আর এই পাশে তো ডেল আর বাই ডেল এস। তো রো আর এ কে ফিক্স, ডেল এল বাই ডেল এস। তারপর হচ্ছে এবার আপনার এই যে রো আর এল কে হচ্ছে ফিক্স রাখছে পরের বার, আর ওয়ান বাই এ কে হচ্ছে ভ্যারিয়েবল চিন্তা করছে, মানে এ কে ভ্যারিয়েবল চিন্তা করছে। তাহলে এ কিভাবে আছে, ওয়ান বাই এ আকারে আছে না? তাহলে ওয়ান বাই এ কে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে কত আসবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান তো ডিফারেন্সিয়েট করলে কত হয়, মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস -1 মাইনাস টু, 2 -2। তাই না? এই জন্য দেখেন এই যে মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হয়ে গেছে। তারপর কি, ডি এ বাই ডি এস, তাই না? এ তো আর এস না, তাই না? সো ডিএ বাই ডিএস প্লাস, এরপর আবার কি এল আর এ কে এখন ফিক্স রাখা হয়েছে, রেখে এই যে রো কে ডিফারেন্সিয়েট করছে, ডি রো বাই ডিএস। এই যে আপনার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের মধ্যে আপনার লাগবে কি, দেখেন, আপনি তো এটা বের করতে চান, তো আপনার ডেল আর বাই আর, ডেল এল বাই এল, এই দুইটাতে আপনার আসলে পুরো জিনিসটাকে আনতে হবে।
এখন এই যে দেখেন, আমরা এটা আনার জন্য কি কি করতে পারি, প্রথমে আমরা আসি, রো তো আসলে আহ ডেল রো বাই ডেল এস, এটাকে আমরা আসলে কিছুই করতে পারবো না, কারণ রো তো আসলে মানে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। ও এরকমই থেকে যাবে, পুরা প্রমাণটার মধ্যে ওর কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, ও এভাবেই থেকে যাবে। বাট আমরা হচ্ছে এই দুইজনকে চাইলে, মানে এটা তো অলরেডি ডেল এল হিসেবেই আছে, তাই না? এই যে ডেল এল যেটা, ও এই হিসাবে আছে, তো ওকেও আমার চেঞ্জ করতে হবে না। বাট এই যে এখানে ডেল এ বাই ডেল এস আছে, তো এইটাকে আমার হচ্ছে একটু আসলে মডিফাই করতে হবে। তো এটাকে মডিফাই আমি কি করতে, এটা হচ্ছে এরিয়া, তাই না? এরিয়াকে স্ট্রেস দিয়ে ডিফারেন্সিয়েট করছে। তো আচ্ছা, এর জায়গায় আমরা এটাকে হচ্ছে একটু সিম্পলিফাই করছি এভাবে, যে পুরো জিনিসটাকে আর বাই এল বাই এ দিয়ে একটা ভাগ করে দিছে। করলে কি এর পাশে আসবে কত, 1/r dr বাই ডিএস ইকুয়াল টু রো এল বাই এ দিয়ে যদি ভাগ করেন, তাহলে থাকবে কি শুধু 1/l। তাহলে 1/l ডিএল বাই ডিএস মাইনাস, এটাকেও ভাগ করে দিলে থাকে হচ্ছে শুধু একটা -1/a। আপনারা ভাগটা খাতায় করবেন, করলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট নর্মাল ভাগ করে দিছে। -1/a ডিএ বাই ডিএস, আর এখানে প্লাস 1/রো ডি রো বাই ডিএস। ওকে ফাইন। তো একই কথা, এটার কোনো চেঞ্জ হবে না, এটারও কোনো চেঞ্জ হবে না, বাট এই যে ডি রো ডি এ বাই বা ডিএস যেটা, এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো এ মানে আসলে কত, এ ইকুয়াল টু কত, ক্ষেত্রফল। তো তার তো আসলে একটা সার্কেল, তো ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার। বাট আপনার সবকিছু তো ডায়ামিটারে দেওয়া আছে, তো ডায়ামিটার মানে আসলে কত বলেন তো? পাই, ডায়ামিটার কি, এটার ইয়ের রেডিয়াস কত, ডায়ামিটারের অর্ধেক না? তো আমরা এখন ইকুয়েশনে যদি ডায়ামিটার ব্যবহার করতে যাই, তাহলে রেডিয়াসের জায়গায় ডায়ামিটার লিখতে হবে, তাহলে কি d/2। তো পুরা ইকুয়েশনটা এখন আসবে আপনার π/4, এটা কিন্তু 4 d²। এখন এটাকে যদি আপনি স্ট্রেসে, যে আপনার ভ্যালু তো আসলে ডিএ বাই ডিএস, স্ট্রেসের রেসপেক্ট হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেন, তাহলে আপনার কত আসবে, এই যে এখানে π/4 তো π/4 এর মতোই থেকে যাবে, d² আছে, তাহলে 2d, তারপর কি ডেল ডি বাই ডি এস। হুম। তো এই যে এখন এই জিনিসটাই, এই যে এখানে এই যে এই বারটা যেটা রো, তাহলে 1/a ছিল, তো এই এর জায়গায় এইটা বসাই দিছে, এইটা বসাইছে, আর ডিএ বাই ডিএস এর মান তো আপনি যেটা বের করছেন, তো এটা বসাই দিছে আর কি। বসাই দিয়ে টোটাল এটার ভ্যালু আসছে হচ্ছে 2/d, তারপর কি রো ডি বাই রো এস, মানে রো না, মানে ডেল ডি বাই ডেল এস। তো এরপরে এই জায়গাটাতে এটা বসাই দিছে, বাট এখনো এটা এল এর রেসপেক্টে আসে না, আমার এল এর রেসপেক্টে আনতে হবে আসলে। সো এল এর রেসপেক্টে আনার জন্য কি করছে, এরপর পয়জন রেশিও নিয়ে আসছে। হ্যাঁ, পয়জন রেশিও হচ্ছে যে আপনার এটার রেডিয়াসের বা ডায়ামিটারের কতটুকু চেঞ্জ হয়, যে আপনার এটা না, আপনি এই লাইন থেকে দেখেন, পয়জন রেশিও হচ্ছে আপনার রেডিয়াস বা ডায়ামিটার বরাবর কতটুকু চেঞ্জ হয় ডিভাইডেড বাই আপনার লেন্থ বরাবর কতটুকু চেঞ্জ হয়। পয়জন রেশিও বলতে এটা বোঝায় যে আপনার ডায়ামিটারে কতটুকু চেঞ্জ ডিভাইডেড বাই আপনার লেন্থে কতটুকু চেঞ্জ। তাহলে হচ্ছে এখান থেকে আপনার এই যে রো ডি বাই ডি যেটা, এই যে দেখেন এখানে কিন্তু এই যে রো ডি বাই ডি এই ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা আমরা এখন আনার চেষ্টা করতেছি পয়জন রেশিও থেকে। তাহলে এইটার মান আসছে হচ্ছে, দেখেন এটাকে যদি আপনি এই পাশে নিয়ে যান, তাহলে আসবে -ρ dl/l। এই যে এটাকে ধরে এখানে গুণ হিসেবে নিয়ে গেছে, তাহলে এটা রো ডি বাই ডি এর মান আসছে কত, -v dl/l। দেন এইটা হচ্ছে আপনার ম্যাম আলটিমেটলি। ম্যাম ওই সেকেন্ড লাইনে যে মাইনাসটা ইউজ করছে ওইটা কি সূত্রের মাইনাস নাকি? হ্যাঁ, পয়জন রেশিওতে একটা মাইনাস থাকে, এটা সূত্রের মাইনাস। তারপর দেখেন এটা হচ্ছে এখানে বসাই দিছে রো ডি বাই ডি, মাইনাস মাইনাসটা এই যে পরে প্লাস হয়ে গেছে। আর হচ্ছে আপনি এটা পুরাটা খাতা একবার করবেন, এটা পরি ফাইনালে আসতে পারে, যে আহ, আপনাদের এই যে গজ ফ্যাক্টরের প্রুফ। তারপর হচ্ছে এই যে আবারও রো ডি বাই ডি, এটার মানটা বসাই দিছে, এই যে এবার দেখেন আপনার ডিএল বাই ডিএস চলে আসছে। তাহলে এখানেও ডিএল বাই ডিএস আসছে, এটাও ডিএল বাই ডিএস আসছে, এটা তো আমি বলছিলাম পরিবর্তন হবে না। তো এ পর্যন্তই। এবার আমরা হচ্ছে এই যে ডিআর বাই ডিএস বা ডিএল বাই ডিএস আছে, এগুলাকে আমরা এখন ডিরেক্টলি ডেল আর লিখতে পারি। হুম, ডেল আর লিখতে পারি। তাহলে দেখেন এই যে এই পুরা জিনিসটা এখন কি হয়ে গেছে, ডেল আর, এটা হয়ে যাবে ডেল এল, এটা হয়ে যাবে ডেল এল, এটা হবে ডেল রো। তাহলে এই যে দেখেন ডেল আর বাই আর, ডেল এল বাই এল, প্লাস 2, এই যে এখানে তো ছিল 2 রো বা 2 ভি, তো 2v
ডেল এল বাই এল প্লাস এই যে ডেল রো বাই রো। এখন এটাই লাস্ট লাইন। এখন আমার গজ ফ্যাক্টর কত? ডেল আর বাই আর ডেল এল বাই এল। এখন এই যে ডেল আর বাই আর যেটা, এই যে এটাই, এইটার ভ্যালুটা আমরা এখানে লিখে ফেলতে পারি। লিখে ফেলে দেখেন নিচে আছে কত? ডেল এল বাই এল। তো এই পার্টটার জন্য রেজাল্ট হবে 1, এই পার্টটার জন্য রেজাল্ট হবে কত? 2v। কাটাকাটি তো যাবে, ডেল এল বাই এলটা কাটাকাটি চলে যাবে না? তাহলে 2v। আর এ পার্টটা যেটা পরের পার্টটা সেটা ওভাবেই থেকে যাবে, এই যে ডেল রো বাই রো ডিভাইডেড বাই ডেল এল বাই এল। বাট দেখা গেছে যে আপনার দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে এই রো এর পরিবর্তন আসলে খুব একটা হয়ই না, মানে খুবই কম হয়। তো ওর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ডেল রো এর মান কত হবে বলেন তো? 0 হবে না? তো দেখা গেছে পুরা ভ্যালুটা 0 হয়ে যায়। তো গজ ফ্যাক্টরের মান তখন আসে 1 প্লাস 2 রো, 1 প্লাস 2 রো। এটাই আপনাদের ভ্যালু। তো এর মধ্যে আবার এই যে ডেল এল বাই এল যেটা, সেটাকে আবার এই যে এই আকারে লিখছে, না লিখলেও চলে, ওরা লিখছে, বাট না লিখলেও চলে। আপনি তো এভাবেই ম্যাথটা করে ফেলতে পারেন, অন্য কিছু ধরার তো দরকার নেই। সো তাহলে গজ ফ্যাক্টরের মান আসছে 1 প্লাস 2